ওয়েলকাম ব্যাক ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। অদ্ভুত গল্পের আজকের 23 নম্বর এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি, সবাইকে অভিনন্দন জানাচ্ছি, সবাইকে জানাচ্ছি আমার মনের ভেতর থেকে সালাম। আমি জানি অনেকেই আমার অদ্ভুত গল্পের ঘটনাগুলো শুনছেন, তারা এনজয় করতেছেন। তো আজকের গল্পটা সত্যিই খুব ভয়ানক হবে, কারণ আজকের গল্প যখন আমি পড়েছি তখন কেমন যেন আমি গল্পের ভিতরে ডুবে গিয়েছিলাম, মনে হচ্ছিল যেন আমি গল্পের ভিতরেই আছি। ঠিক আছে, এত সুন্দর আজকে একটা ঘটনা পাঠিয়েছে আমার এক বন্ধু। তো যাই হোক, আমি ঘটনা বলার আগে আপনাকে বলে নিচ্ছি, আসলে খুবই গরম লাগছে খুব। তারপরেও বলছি যে আপনারা যারা আপনাদের জীবনে যাদের সত্যিকারের ভৌতিক ঘটনা আপনাদের জীবনে যদি ঘটে যায়, অবশ্যই আমাকে মেল করবেন। আর হচ্ছে যদি মেল না করতে পারেন, আমার আইডি লিঙ্ক থাকবে, ওইখান থেকে আমাকে মেসেজ করবেন, আমাকে ঘটনা ওইখানে পাঠাইতে পারেন। আমি আপনার হয়ে আমি উপস্থাপনা করে দেব। ওকে, তো চলুন আজকের 23 নম্বর এপিসোড শুরু করা যাক। একটা জয়েন্ট ফ্যামিলিকে নিয়ে বলবো আজকে, জয়েন্ট ফ্যামিলি নিয়ে বলবো। ওই জয়েন্ট ফ্যামিলিতে 3 ভাই ছিল, তো সবাই মিলে থাকতো। 3 ভাই বিবাহিত, সবাই তার পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতেছিল। কিন্তু একদিন হঠাৎ করে একটা ভয়ঙ্কর ঘটনা তাদের জীবনে ঘটে যায়। একটা ভয়ঙ্কর ঘটনা, যেটা আসলে শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। তো তাদের এক ভাই ছিল, তার নাম ছিল হচ্ছে ইকবল। ইকবল হচ্ছে হাফেজ ছিল। আমি আগে থেকেই বলে নিচ্ছি, হাফেজ কাদেরকে বলা হয়? যারা 30 পারা কোরআন শরীফ মুখস্থ করেছে, এদেরকে হাফেজ বলা হয়। তো সে আবার মসজিদের ইমাম ছিল, নামাজ পড়াতো। তো ওই ইকবল, তার আবার একটা অভ্যাস ছিল, মানে অভ্যাস বলতে তার একটা প্রতিভা ছিল। যদি কারো ঘাড়ে জিল লাগতো, ভূত লাগতো, শয়তান লাগতো, তো ওগুলো সে ঝাড়াইতো। সে এক কথা তাদেরকে হেল্প করতো। তার কাছে যদি কেউ হেল্প চাইতো, তাহলে তাকে সে হেল্প করতো। তো একদিন ইকবল নামাজ পড়াচ্ছিল সন্ধ্যার সময়। হঠাৎ করে একটা মহিলা আসে, এসে একজনের কাছে যে বলতেছে, হাঁপাইতে বলতেছে যে, ভাই ভাই, এই মসজিদের ইমাম সাহেব কোন জায়গায়, প্লিজ বলতে পারেন ভাই, প্লিজ। বলতেছে, আপনি এত হাঁপাচ্ছেন কেন, কি হয়েছে? সব কিছু খুলে বলেন, আমি দেখছি বিষয়টা। বলছে, ভাই ভাই, আমার এত কিছু বলার সময় নেই, এই মসজিদের ইমাম সাহেব কোথায় গেছে, প্লিজ বলবেন। বলে যে নামাজ পড়াচ্ছে, নামাজ পড়ানো হোক, তারপর আপনার সাথে দেখা করবে। তো এক পর্যায়ে নামাজ হয়ে গেল, ওই মহিলাটা ওয়েট করতেছিল। তো ওয়েট করে এসে ইকবল নামাজ পড়ে যখন বের হবে, তাকে দেখে একটা মহিলা বসে আছে। বলছে যে, হ্যাঁ কি হয়েছে কাকিমা, আপনি আমার জন্য ওয়েট করছেন? বলে, হ্যাঁ বাবা, হ্যাঁ আমি তোমার জন্য ওয়েট করছি। তুমি কোনো কথা না বলে জলদি আমার সাথে চলো প্লিজ, বাবা প্লিজ চলো আমার সাথে। বলে, কাকিমা আপনি শান্ত হন, কি হয়েছে আমাকে খুলে বলো না, কি হয়েছে? আপনি শান্ত হন, কোনো সমস্যা নেই। বলছে, দেখো আমি একটা কথা বলতে পারছি না, প্লিজ আমার সাথে চলুন, প্লিজ আমার সাথে চলুন। বলে, ঠিক আছে। তো এই কথা বলার পর ইকবাল ভাবতেছে, আসলে তো বিষয়টা খারাপ লক্ষণ, যেহেতু সন্ধ্যার সময় বিষয়টা আসলেই রহস্যময় হচ্ছে। তো ইকবাল যখন পথে রওনা হবে, তখন হঠাৎ করে সামনে দেখে একটা কি যেন একটা জন্তু ডাক দিচ্ছে জোরে জোরে, মানে ইকবালকে আটকানোর চেষ্টা করতেছে। তো যাই হোক, আটকাতে পারে না। এমনকি পিছন দিকে যেন ডাক দিচ্ছে, ইকবাল, হ্যাঁ ইকবাল, সামনের দিকে যেও না, তোমার কিন্তু বিশাল বড় বিপদ হবে। ইকবাল তুমি যেও না, সামনে যেও না, ইকবাল, ইকবাল, এরকম ভাবে ডাক দিচ্ছে। তো ইকবাল এইসব কথায় কান্না দিয়ে সামনের দিকে রওনা হচ্ছে, দৌড় করতেছে আর সামনের দিকে রওনা হচ্ছে। তো এক পর্যায়ে বাসাটা চলে আসলো, দেখে যে একটা ছেলে মাথাটা নিচু করে দিয়ে খোপাচ্ছে। যখনই ইকবাল তার ধারের কাছে চলে গেল, তো সেই ছেলেটা বলতেছে, মানে ওই জিনটা বলতেছে, ইকবাল তুমি আমার কাছে এসো না, আমাকে তুমি কিচ্ছু করতে পারবে না, আমাকে তুমি কিচ্ছু করতে পারবে না ইকবাল।
যদি তুমি বাঁচতে চাও তাহলে এখান থেকে চলে যাও ইকবাল, চলে যাও। ইকবাল এরকম ভাবে বলছে। তো ইকবাল বলছে, আচ্ছা কি হয়েছে বল আমাকে, কি হয়েছে তোর, তুই এত এত কেন এরকম করছিস? তো ইকবাল করলো কি, একটা বড় একটা গন্ডি কাটলো, ঠিক আছে, একটা মানে বড় একটা গন্ডি কাটলো, এই গন্ডির ভিতরে ওকে বসায় দিল। বসায় যখন দিল, বিভিন্ন ছোড়াকেরাত পরে তাকে ফু দিচ্ছে, আর সে যন্ত্রণায় হাহাকার করতেছে, বলতেছে, ইকবাল ইকবাল প্লিজ এরকমটা করিস না ইকবাল, তোকে আমি ভালোর জন্য বলছি, তুই যাই কিছু করিস না কেন আমাকে এখান থেকে তাড়াইতে পারবি না ইকবাল, ইকবাল এরকম করিস না ইকবাল। ইকবাল কোনো কথা শুনতেছে না, আর ইকবালের মনে অনেক মায়া ছিল, যেহেতু লোকটা কষ্ট পাচ্ছে, লোকটা অনেক আজাব পাচ্ছে, এই জন্য ইকবাল তাকে হেল্প করছিল আর কি। তো এক পর্যায়ে তাকে এমন দোয়া দরুদ পড়ে তার শরীর থেকে জিনটাকে আলাদা করে দিল। তো আলাদা করে তো দিলই, যে জিনটা ইকবালকে বলেছিল, ইকবাল ঠিক আছে আমি চলে যাচ্ছি, তবে আজকের পর থেকে তোর পরিবার তোকে আমি শান্তিতে ঘুম পড়তে দিব না। ইকবাল তুই আমাকে চিনোস না ইকবাল। ইকবাল এই কথা শুনে কিছু মনে করলো না, তো সে অজ্ঞান হয়ে পড়ে গেল। পড়ে যাওয়ার পর ইকবাল বাসায় গেল। বাসায় যাওয়ার পর কিছুদিন খুবই শান্তিতে দিন কাটছিল। তো হঠাৎ করে ইকবাল শুয়ে আছে, দেখে যে তার ঘরের চালের উপর কে যেন হাঁটাহাঁটি করতেছে, কে যেন 2 তলার উপর হাঁটাহাঁটি করতেছে। তো আপনারা জানেন যে গ্রাম অঞ্চলে পূর্বপুরুষ যখন বাসা করতো, মাটির ঘর করতো, তারা কিন্তু 2 তলা করতো মাটি দিয়ে। তো এক পর্যায়ে তাদের এমন একটা রুম থাকতো, যেটাকে স্টোর রুম বললেও ভালো হয়, মানে সব কিছু সেখানে রাখতো। তো যাই হোক, মনে হচ্ছে যেন কে যেন স্টোর রুম থেকে কেমন ধাক 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 এরকম একটা আওয়াজ করতেছে। তো ইকবাল এই আওয়াজটা নিজের কানে না দিয়ে চুপচাপ করে ঘুমিয়ে পড়লো, মানে ঘুম আসছে না। কিছুক্ষণ পর এমন আওয়াজ হচ্ছে, ভাবছে যে না এটা সত্যি আওয়াজ, এটা আমাকে দেখা দরকার, কে হাঁটছে। তো ইকবাল তো একটু কষ্ট করে উঠে বাইরে গেল। বাইরে যে টর্চ লাইট ওপরে মেরে দেখে যে তার ভাই বসে আছে, এরকম নিচু হয়ে মাথা নিচু করে এরকম বসে আছে। তো বসে দেখলে ইকবাল বলতেছে, তুই কি করিস ভাই এখানে, এত রাত 1টা বেজে গেছে, এখনো তুই ঘুমাস নাই, এখানে বসে কি করিস? যা 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 ঘুমায় পর, আরে এখানে বসিস না, যা যা যা, এখানে খারাপ জায়গা, বসে লাভ নাই, যা ঘুমা, রাত হয়ে গেছে অনেক, আর কি মারিস না, ঘুমা। ইকবাল এরকম বলার পর তার ভাইয়ের নাম কিন্তু ছিল এনামুল। তো এনামুল কোনো কথা বলে না। কিছুক্ষণ পর ইকবাল আবার বলে যে, ইকবাল আবার বলতেছে যে, আরে ভাই যা না, ঘরে যা, ঘরে যে ঘুমা, এত রাত হয়ে গেছে, এত রাতে তুই এখানে কি করছিস, প্লিজ তুই যা না। এনামুল কিচ্ছু বলে না বলে ইকবালের মাথা গরম হয়ে গেছে। ইকবাল এবার চিৎকার দিয়ে বলতেছে, এ তুই কি পাগল হয়ে গেছিস, তুই কি মরবি, এরকম ভাবে এখানে ইয়ার্কি মারছিস, রাত এখন 1টা বেজে গেছে, ভীমরুলে কামড়াইছিস তোর, যা, আরে উপরে যা ঘুমা, যাইতে বলছি না তোরে, যা। কিছুক্ষণ পর ওর ভাই মেয়ে কণ্ঠে বলে, ইকবাল আমাকে চিনতে পেরেছো নাকি আমাকে? আমি সেই যাকে, যে তোমাকে বলেছিল যে তোমাকে কাউকে শান্তিতে ঘুমাতে দিবে না। আমি চলে এসেছি, আমি হাজির হয়েছি। তখন ইকবাল তো অবাক হয়ে গেল, কি ব্যাপার, এটা কি সম্ভব? আমি তো সবার গলায় একটা করে তাবিজ দিয়েছিলাম, তাহলে একে কিভাবে বশ করলো? ইকবালের মাথায় কোনো কিছু কাজ করছে না। তো যাই হোক, এক পর্যায়ে সবাই চলে আসলো, সে দেখলো এই অবস্থা। তো ইকবাল একটা গন্ডি কাটলো, গন্ডি কেটে ওখানে বসালো, বসায় আবার কিছু পড়ে টরে ফু দিল, চলে গেল। তো চলে যাওয়ার পর কিছুদিন পর আবার ওই জিনটা অনেক উৎপাত করে। তারপর এক পর্যায়ে তার মাদ্রাসার হুজুর ডেকে আনে বললো যে খবরদার
আর তুমি আসবা না, মানে যতই ঝাড়ায় তত আরও বেশি উৎপাত করা শুরু হয়ে যায়। এক পর্যায়ে অনেক উৎপাত হয়, এমনকি তাদের পুকুরের পাশে একটা বাসা ছিল। বাসায় দুইটা ছেলে ওই পুকুরে গোসল করতে এসেছে। তো গোসল করতে আসার পর দেখে যে মানে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে কাজ করে ফিরে এসেছে। তারা ভাবছে যে গোসল করে আসি, সন্ধ্যার আগে আমাদের গোসল হয়ে যাবে। তো তারা গোসল করতে নেমেছে। গোসল করতে নামার পর এখন গোসল করার সব কিছু শেষ। তারপর একটা ছেলে একটা শিয়ালের আওয়াজ শোনে। তারপর ওই ছেলেটা আরেক ছেলে বলে যে ভাই এত রাতে শিয়াল ডাকছে কোথায়? তো বলছে আচ্ছা কি পাগল হয়ে গেছো, সন্ধ্যা হয়ে গেছে, এখন শিয়াল তো ডাকবেই, পাগল, ভয় পাস না, চুপ কর। তো তারা সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে একটু ফ্রেশ হচ্ছিল। যাই হোক, হঠাৎ করে পিছন দিয়ে শব্দ হয় যে কি যেন ঝাঁপ দিয়েছে, কি যেন জোরে ঝাঁপ দিয়েছে, পানিগুলো ঢেউ খাচ্ছে। তো বলছি যে আচ্ছা দেখিস একটু পরেই উঠে আসবে, মনে হয় আমাদের সাথে শয়তানি করতেছে। তো একটু পর হয়ে যায়, আর ওঠে না। তখন ওই বন্ধু বলতেছে আচ্ছা দোষ, এটা কিন্তু খুবই খারাপ লক্ষণ, চল উঠে যায়। যখন উঠবে তখন ওরা বন্ধুর পা হাত দিয়ে কে যেন ধরে রেখেছে। তখন এই অবস্থা দেখে বন্ধু বলছে বন্ধু বন্ধু আমাকে বাঁচা, বন্ধু প্লিজ আমাকে বাঁচা, আমি উঠতে পারবো না, আজকে মনে হয় মরে যাবো, বন্ধু বাঁচা। তখন ওই বন্ধু তার হাতটা ধরলো, ধরে কে আছো বাঁচাও, কে আছো বাঁচাও। তখন আশেপাশে তো কেউ নাই, পাশে একটা বাড়ি ছিল, ওদের চিল্লাপাল্লা শুরু চলে এসেছে। এসে তারা হাতটা ধরে টানাটানির চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না পারলে সেই সময় আবার মাগরিবের আজান দিচ্ছিল। মাগরিবের যখন আজান দেয় তখন এক পর্যায়ে ওই জিনটা ছেড়ে দেওয়ার পর তারপর ওই দিন বেঁচে গেল ওই আজানের জন্য, আল্লাহ ওদেরকে বাঁচিয়ে দিল। তো তারপর থেকে এরকম উৎপাত করতেই থাকে। তারপর একটা হুজুরকে ডেকে আনে, একটা হুজুরের খোঁজ করে যে ভালো মানের হুজুর লাগবে, যে একটু জানে বেশি। তো জানার পর একটা হুজুরের খোঁজ পেল, হুজুরকে আনলো। ওই হুজুর বাসায় আসার সাথে সাথে বুঝে গেছে যেখানে খুবই শক্তিশালী জিনের বসবাস, আর এই জিনগুলো অনেক আগে থেকে এখানে বসবাস করে, বহু বছর আগে থেকে। তো যাই হোক, এক পর্যায়ে জিনদের কাছে শুনলো যে তোমরা কী করতে চাও, কী ব্যাপার। তো সব কিছু শোনার পর কবিরাজ বলল যে কাহিনী আছে, তোমাদের ইকবাল এখান থেকে 2 বছর আগে একটা বাসায় যেয়ে একটা জিন ঝেড়েছিল। ওই জিনটা ওই ছেলেটাকে খুব ভালোবাসতো। ওই জিনটাকে এত বলার সত্ত্বেও ইকবাল শুনে নাই, জিনটাকে ঝেড়ে ফেলেছিল। এই জন্য ওই জিনটা অনেক খুব তোমাদের উপর, তোমাদের ক্ষতি করতে চায়। এই জন্য আমি অনেক বুঝিয়ে আনলাম। এক পর্যায়ে ওই জিনটা ওইখানে আবার যেতে চায়। তো ওইখানে যেন ইকবাল যেন আর না যায়, যদি না যায় আর কোনো ক্ষতি করবে না, আর আমি তাবিজ দিচ্ছি, এই তাবিজে আর কোনো ক্ষতি হবে না। তো এই বলে চলে যায় কবিরাজ। চলে যাওয়ার পর কিছুদিন একটু ভালো থাকলেও আবার এসে এনামুলের ঘাড়ে লাগলে এনামুলকে বশ করে বলে যে আমি তো তোদেরকে বলেছিলাম তোদেরকে আর কোনো ক্ষতি করব না, কিন্তু কোনো লাভ নাই, আজকের পর থেকে তোদের কাউকে আমি বাঁচতে দিব না। যদি বাঁচতে চাস এখান থেকে চলে যা, এখান থেকে চলে অন্য আরেক জায়গায় ঘর করে সেখানে থাক, এখানে আমরা অনেক আগে থেকে এখানে বসবাস করি, এখান থেকে আমরা যাবো না, যা। তখন ওরা 6 থেকে 7 মাস তাদের কাছ থেকে টাইম নিল, বললো ঠিক আছে আমরা চলে যাব। সেখান থেকে দূরে এক জায়গায় বাসা করে সেখানে 6 মাস পর সেখানে চলে যায়, এখানে 5 বছর থাকে। এখনও সে বাড়িটা আছে, এরকম অবস্থায় আছে, বাসায় কেউ যায় না, এখানে কেউ থাকেও না, ঠিক আছে। তো এটাই ছিল আজকের এপিসোড। অবশ্যই বলবেন আজকের এপিসোড কেমন লাগলো, কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। আর এরকম ধরনের এপিসোড পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটন চেপে দিবেন। এখনই বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে, ভালো থাকবেন সবাই, বাই বাই।